আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? যারা যারা দেশ বিদেশের খবর টুকিটাকি দেখি, আপনারা হয়তো দেখেছেন যে গত 2-3 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের উপর আরেকবার আহ, হত্যা চেষ্টা হয়েছে, অ্যাসাসিনেশন অ্যাটেম্পট। তিনি একজন আমেরিকান বংশোদ্ভূত, যাকে বলা হচ্ছে তিনি ইউক্রেন সাপোর্টার অ্যান্ড ডেমোক্রেট। তো ইউক্রেন সাপোর্টার ডেমোক্রেট ডোনাল্ড ট্রাম্পকে আঘাত করবে কেন? বৈশ্বিক যুদ্ধাবস্থা বর্তমানে কি? আমাদের সারা পৃথিবীর বর্তমান যুদ্ধাবস্থাটা কি চলছে? সারা পৃথিবীতে যত জায়গাতেই যুদ্ধ চলছে, সব জায়গাতেই আমেরিকা, রাশিয়া, চায়না, ইংল্যান্ড, ফ্রান্স, এই রাষ্ট্রগুলো কোনো না কোনোভাবে ইনভলভড। জার্মানি, কোনো না কোনোভাবে এই সকল রাষ্ট্রগুলো ইনভলভড। স্পেশালি নেটো অ্যান্ড নেটো বলতে বর্তমান সময় পুরো পশ্চিমা বাহিনীটাকেই বোঝায়, খুব একটা বাদ নেই, দু একটা রাষ্ট্র ছাড়া। সুইডেন ছিল, রিসেন্টলি সুইডেনও যোগ দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া অথবা না হওয়া, কামালা হ্যারিসের নির্বাচিত হওয়া না হওয়ার উপর বৈশ্বিক পরিস্থিতির কোথায় কি পরিবর্তন আসতে পারে আপনারা মনে করেন? আমি রিসেন্টলি শুনলাম বাংলাদেশের অনেকেই বলে থাকে যে ডেমোক্রেটরা আসলে অমুক, বাংলাদেশের অমুক প্রার্থী আসবে, রিপাবলিকানরা আসলে বাংলাদেশের অমুক দলকে সমর্থন করবে। দেখুন, একটা বিষয় হলো কি, রিপাবলিকান বলুন আর ডেমোক্রেট বলুন, এই দুটো দলের মধ্যে পার্থক্যগুলো কী কী সেটা আপনাকে আমাকে জানতে হবে। দুটোই কিন্তু ডেমোক্রেসির মধ্যে থাকা দুটো দল। রিপাবলিকান কারা, ডেমোক্রেট কারা, এইটা ওরা ওরা যেই হোক, ডেমোক্রেট হোক বা রিপাবলিকান হোক, ডেমোক্রেটরা ইউএসএতে ওদের মাল্টিকালচারিস্ট যে কালচারটা, মাল্টিকালচারিস্ট সারা পৃথিবী থেকে যাওয়া সবাইকে নিয়ে যে কালচার, অথবা যেখানে ধর্মকে যারা আল্ট্রা সেকুলার, আমি বলতে পারি যে যারা আল্ট্রা সেকুলার, দে আর নট সোশ্যালিস্ট, দে আর নট অ্যাকচুয়ালি সোশ্যালিস্ট, বাস দে আর আল্ট্রা সেকুলার। তো আল্ট্রা সেকুলারিজমের দিকেই যখন মানুষ ধাবিত হয়, সেটা অনেকটা সেকুলারিজমের কাছাকাছি চলে যায়, সোশ্যালিজমের কাছাকাছি চলে যায়। পক্ষান্তরে সোশ্যালিজম অথবা কমিউনিজমের খুব কাছাকাছি ছিল। এই জন্য কামালা হ্যারিসকে আমেরিকানরা বলছে কমিউনিজম, মানে কামালা হ্যারিস নিজম। তো আপনার কমিউনিজমের কাছাকাছি যাওয়ার ডেমোক্রেটদের সুযোগ নেই। ইউএস পলিটিক্সে যতদিন টাকা পয়সা আমেরিকাতে আছে, যতদিন ফেডারেল রিজার্ভ আমেরিকাতে আছে, যতদিন ফেডারেল রিজার্ভের হেডকোয়ার্টার আমেরিকাতে, যতদিন জিউসরা আমেরিকাতে বসবাস করবে, ততদিন আমেরিকা কমিউনিজম অ্যাকসেপ্ট করার সম্ভাবনা নেই। যতদিন পৃথিবীতে ইন্টারেস্ট সিস্টেম থাকবে, ফায়ার্ড মানি, ওদের ভার্চুয়াল কারেন্সি পৃথিবীতে চলবে, ততদিন আমেরিকাতে কমিউনিজম আসার সম্ভাবনা নেই। যদি ফেডারেল রিজার্ভ টাকা ছাপানো বন্ধ করে দেয়, বিশ্বে যদি ডলার ব্যবস্থা শুধুমাত্র আমেরিকা কেন্দ্রিক হয়ে যায়, তখন সেটা হতে পারে। সেটা হওয়ার এই মুহূর্তে অ্যাটলিস্ট ইউরোপ আমেরিকাতে অথবা পৃথিবীর কোথাও এখনও অতটা সম্ভাবনা আমরা দেখছি না। হ্যাঁ, ডলার অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদের যে বৈশ্বিক মনিটারি সিস্টেম অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ববাজারের তেলের দাম পতনশীল, গোল্ডের দাম উঠছে। গোল্ড প্রায় $2570-80,
যেটা ডলারের জন্য, ডলার ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাপী, ভার্চুয়াল কারেন্সির জন্য, তাদের যে মনিটারি সিস্টেম বিশ্বব্যাপী সেটার জন্য অনেক ক্ষতিকারক। কারণ ভার্চুয়াল কারেন্সি এতে হয় কি, আপনার ভার্চুয়াল কারেন্সি যত বেশি টেরিটরি হারাবে সারা ওয়ার্ল্ডে, টেরিটরি যত বেশি লস হবে তত বেশি গোল্ড মার্কেটে গোল্ডের প্রাইস বাড়বে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সে ইউক্রেনে আমেরিকান যে ইনভেস্টমেন্ট, আমেরিকার যে সামরিক এবং অর্থনৈতিক যে বিনিয়োগ সেটা সে কমিয়ে আনার চেষ্টা করবে। ডোনাল্ড ট্রাম্প নিজেও যদিও ব্রিটিশ এবং জার্মান বংশোদ্ভূত, তার বাবা, দাদা, নানা ওনারা অনেকেই জার্মানিতে এবং ইংল্যান্ডে আছেন। তো এরপরেও ইউরোপে ডোনাল্ড ট্রাম্প হি ওয়ান্টস টু বি আ রিয়েল আমেরিকান। সো হোয়াট রিয়েল আমেরিকানিজম মিনস টু আস, উনি যেটা চায় সেটা হলো শুধুমাত্র আমেরিকা কেন্দ্রিক চিন্তা করতে। এটার একটা কারণ আছে, সেটা হলো ওনার কথা হলো যে কি আমেরিকার ইকোনমিটা, এই শ্রিঙ্কিং ইকোনমিটা যেন আমেরিকাতেই কনসেন্ট্রেট থাকে। আর যদি ওনাকে কিছু করতেই হয় সেটা হলো উনি ওয়ার্ল্ডে বিভিন্ন রাষ্ট্রে অস্ত্র বিক্রি করবেন, অস্ত্র বিক্রি করে আমেরিকার যতগুলো অস্ত্র কোম্পানি আছে সেগুলোকে বাঁচিয়ে রাখবেন, আমেরিকান ইন্টারেস্ট দেখবেন। পৃথিবীর কোন রাষ্ট্র যুদ্ধে কী করলো এটা নিয়ে উনি মাথা ঘাটাতে চান না, কারা যুদ্ধ করলো এটা নিয়ে মাথা ঘাটাতে চান না, অস্ত্রটা উনি বিক্রি করবেন। এটা হলো ওনার ওয়ান অফ দ্য পলিসি। তো উনি শুধুমাত্র ব্যবসায়িক প্রফিট চিন্তা করেন, বৈশ্বিক নিয়ন্ত্রণ সামরিকভাবে বজিয়ে রাখাটাতে খুব একটা গুরুত্ব দিতে চান না। পক্ষান্তরে ক্যামালা হ্যারিস, তিনি তো জো বাইডেনেরই অনুসারী অথবা সাকসেসর। তো উনি চাইবেন আমেরিকান পলিসিটা যেটা বহিঃকেন্দ্রিক সেটাকে মেনটেন করার জন্য। এখন ক্যামালা হ্যারিস আসার পরে হিলারি ক্লিন্টনের মতো যে সকল হিলারি ক্লিন্টন থাকাকালীন যে বেনগাজিতে যেটা হয়েছে লিবিয়াতে, সে জাতীয় ঘটনা ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করবে, সিন্স শি ইজ এ উইমেন লিডারশিপ, শি ইজ এ উইমেন লিডার। তো উইমেন লিডার যেহেতু তিনি, অনেকে সেভাবে আশঙ্কা করতে পারে যে হিলারি ক্লিন্টনের মতো তার কোনো লিডারশিপ উইকনেস থাকে কিনা। তো অনেকে প্রত্যাশা করে যে কামালা হ্যারিস যদি আমেরিকাকে নেতৃত্ব দিতে যায় তাহলে আমেরিকা হয়তোবা রাশিয়া এসে আলাস্কা দখল করবে। আলাস্কা একসময় রাশিয়া আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল, কিন্তু এখন যেহেতু আমেরিকা ইউরোপে যেহেতু রাশিয়া যুদ্ধ করছে, রাশিয়া এই মুহূর্তে একটা বিলিগারিং আর্মি, তাদের অ্যাক্টিভ একটা আর্মি আছে। তো তারা যদি এখন আলাস্কাকে আঘাত করে বসে, আলাস্কাতে তারা যদি তাদের সৈন্য জাহাজ পাঠাতে চায়, ক্ষতিগ্রস্ত করতে চায়, তারা চেষ্টা করলে করতে পারে। কামালা হ্যারিসকে তারা উইমেন লিডারশিপ একটা উইক লিডারশিপ হিসাবে মনে করে তারা তাদের চেষ্টা চালাতে পারে। তো সেটা কামালা হ্যারিস প্রুভ করতে হবে যে তিনি কি ধরনের লিডারশিপ, ইফ শি বিকামস আ লিডার অফ আমেরিকা। পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকাতে ক্ষমতায় আসে তাহলে ইউক্রেনে রাশিয়া চাইবে পুরো ইউক্রেনকে দখল করে নিতে। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি হয়তো হুট করে যুদ্ধটা বন্ধ করতে পারবেন না, কিন্তু ওনার সাপোর্টও যদি একটু কমে, উনি যদি জার্মানিকে পুশ করতে চায়, ইংল্যান্ডকে পুশ করতে চায় এই যুদ্ধে, ইংল্যান্ড জার্মানি হয়তো সামনে এগিয়ে যাবে। কিন্তু এই যে নেতৃত্বের, ন্যাটোর নেতৃত্বে যে উইকনেস, এই উইকনেসের কারণে রাশিয়া চেষ্টা করতে পারে যে সে পুরো ইউক্রেনটা দখল করে নেবে, অথবা পার্শ্ববর্তী রোমানিয়া, পোল্যান্ড এই সকল রাষ্ট্রগুলো সে হয়তো দখল করে নেওয়ার চেষ্টা করতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশে কি পরিবর্তন আসতে পারে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে যেহেতু তাদের ওয়েস্টার্ন নেশনে এই পরিবর্তনগুলো আসবে নেগেটিভ, সে জায়গায় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে তার মাথা দেওয়ার দরকার কি? তোমার দরকার আছে কি? আজও নেই। আর আমেরিকা
ইউরোপে বিজি থাকতে গিয়ে, ইউরোপের যুদ্ধে বিজি থাকতে গিয়ে, মিডল ইস্টের যুদ্ধে বিজি থাকতে গিয়ে, সিরিয়াতে, ইরাকে এবং রিসেন্টলি মিডল ইস্টে, স্পেশালি প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েলের যে যুদ্ধটা, সেটাতে বিজি থাকতে গিয়ে তারা বাংলাদেশকে এত ইম্পর্ট্যান্ট জায়গা মনে করে না। যদি ইউক্রেন তাদের কাছে গুরুত্বপূর্ণ থাকে, এবং এক্ষেত্রে যারা যদি অ্যাফোর্ড করতে পারে যে তারা আরেকটা যুদ্ধ ফ্রন্ট খুলবে, তারা যদি আরও একটা অঞ্চলে তাদের তাদের মিলিটারি অ্যাক্টিভিটিস তারা বাড়াবে, তাহলে তারা বাংলাদেশে পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে নাড়াচাড়া বেশি করতে পারে। তো আমেরিকার বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, এই অবস্থা দেখে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অধিকাংশ অটোক্রেটিক শাসকরা চেষ্টা করেছে অথবা করছে, আমাদের বিগত সরকার যারা ছিলেন তারাও চেষ্টা করেছে যে আমেরিকা ইজ বিজি ইন ইউক্রেন, মিডল ইস্ট, ডিপলি বিজি। আমেরিকা প্রায় $34 ট্রিলিয়ন বাজেট ঘাটতির নিচে আছে, ডেপ্টের নিচে আছে। আমেরিকান হোয়াইট হাউস বারবার করে লকডাউন হয়েছে, শাটডাউন হয়েছে। ওরা ওদের জাতীয় ব্যয় বহন করতে না পারার কারণে জিউসরা, ফেডারেল রিজার্ভ, ওদের ট্রেজারি ওদেরকে বারবার করে বেইল আউট করতে হয়েছে। তো এমন অবস্থায় হয়তো আমেরিকা বাংলাদেশের দিকে নজর দিতে পারবে না। এই কারণে বাংলাদেশে যারা বিগত সরকার ছিলেন তারা চেষ্টা করেছেন যে আমেরিকা যেহেতু এদিকে নজর দিতে পারবে না শক্তিশালীভাবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাই। বাংলাদেশে যেটা হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং বাংলাদেশের আর্মি সবাই মিলে যে বাংলাদেশে বিদ্রোহ হয়েছে, তো সেটা অনেকটা ইন্ডাইজেনাস বলবো আমি, অনেকটা ডোমেস্টিক বলবো। এইটাতে বিদেশিরা কতটা ক্যাম্পেইন করেছে এটা মুখ্য ছিল না, এখানে এটা ঘটে গেছে। তো এমন অবস্থায় আমাদের বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প হোক আর কমলা হ্যারিস হোক, ওনারা কোনো পদক্ষেপ নিতে গেলে, আমাদের এখানে পদক্ষেপ নিতে গেলে ইন্দো প্যাসিফিক ইস্যুটাকে সবচেয়ে সামনে আনতে হবে পশ্চিমা রাষ্ট্রগুলোকে। আর ইন্দো প্যাসিফিক ইস্যুতে যদি চায়নাকে কনফ্রন্টেশন করতে হয় ইউএসএ, কারণ ইন্ডিয়াকে আমেরিকা কনফ্রন্টেশন করার কোনো দরকার নেই, ওদের কাজ একই, ওরা একসাথেই কাজ করে। ওদের কিছুটা দূরত্ব আছে ইন্ডিয়ার যে নন অ্যালায়েন্স মুভমেন্ট, ওদের ইন্ডিয়া যে সব কিছুতে নিজেকে আলগা রেখে নিজেকে দূরে রেখে সব কিছু থেকে বাঁচতে চায়, আমেরিকা সেটা পছন্দ করে না। এবং ইন্ডিয়ার এই নীতিকে, চাণক্য নীতিকে আমেরিকা পছন্দ করে না। তারা লুকিয়ে সব কিছু করতে চায়, আমেরিকা এটা পছন্দ করে না। তো এখানে যদি আমাদের অঞ্চলে যদি আমেরিকাকে কোনো হস্তক্ষেপ করতেই হয়, তাহলে তাদেরকে সেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে দিয়েই করতে হবে। তো সেটা করতে গেলে চায়নার সাথে আমেরিকা সরাসরি কোনো কনফ্রন্টেশনে আসবে না। চায়নাকে তারা সরাসরি খুব বড় ধরনের কোনো থ্রেটও মনে করে না। তারা থ্রেট মনে করে উত্তর কোরিয়াকে। তারা মনে করে যে উত্তর কোরিয়াকে যদি, আবার উত্তর কোরিয়া এমন কোনো থ্রেটও আমেরিকার জন্য তৈরি করছে না যে প্যাসিফিক অঞ্চলে আমেরিকার চলাচলে বাধাগ্রস্ত করছে অথবা আমেরিকা বাধাগ্রস্ত হচ্ছে, এমন কিছু হচ্ছে না। তো এখন পর্যন্ত আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা মূলত ইম্প্যাক্ট করা শুরু করেছে বার্মাতে, মায়ানমারে। এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক রিজিয়নে এইটা মায়ানমারেই সর্বপ্রথম ইম্প্যাক্ট করা শুরু করেছে। এখন মায়ানমারে যদি একটা ওয়েস্টার্ন ব্যাকড গভর্নমেন্ট তৈরি হয়ে যায়, তাহলে সেটার একটা প্রভাব আমাদের অত্র অঞ্চলে পড়বে, ইন্ডিয়াতে, বাংলাদেশে, সব জায়গাতেই পড়বে। সেটাকে কেন্দ্র করে কিছু ছায়াযুদ্ধ, কিছু প্রক্সি ওয়ার হতে পারে, যেটা অলরেডি হচ্ছে, এবং সেটা বিস্তৃত হতে পারে। তো সেটা দেখার বিষয়। আমরা আশা করব যে আমাদের অত্র অঞ্চলে শান্তি বজায় থাকবে, এবং আমাদের দেশের যারা আছেন, স্কলার যারা আছেন, আমাদের
আমাদের রাজনীতিবিদ কূটনৈতিক যারা আছেন তারা এই বিষয়গুলোকে আরও গভীরভাবে দেখবেন এবং এ নিয়ে ইনশাল্লাহ আমরা আরও বিশ্লেষণমূলক আলোচনা করতে পারবো পরবর্তী পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করে। ইনশাআল্লাহ ভাই, সালামু আলাইকুম।